সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রটির উত্তরগুলো। তো ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের সাধারণত পূর্ণমান থাকবে 15 নম্বর এবং সেখানে 30 মিনিট সময় দেওয়া থাকবে। আর এপ্রিল মাসের প্রথম থেকেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? তো চলো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখন এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তর অর্থাৎ এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে কিন্তু ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। চাইলে ভিডিওটি দেখার পর তোমরা সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো করে নিতে পারবে, অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে? তার সঙ্গে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছু কিন্তু তোমরা অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রটি এবং এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। তো এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে 3টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে তোমাদের, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো 3 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলা হয় লাভা, ম্যাগমা না ছাই। তো ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কি বলা হয়? বলা হয় ম্যাগমা, ঠিক আছে? ভূ অভ্যন্তর মানে পৃথিবীর অভ্যন্তর বা পৃথিবীর ভেতরে, ঠিক আছে? সান্দ্র, গলিত সান্দ্র বলতে যে থকথকে যে পদার্থ, ঠিক আছে, সেটাকে বলা হয় কি ম্যাগমা। অপশন 2 এরটা সঠিক উত্তর হবে। নাম্বার বিতে কি দেওয়া আছে, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার, ক্রোফেসিমা আর নিফেসিমা। 3টি অপশন দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের উপর, ঠিক আছে? তো এই দুটির মাঝখানে যে স্তর রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার, ঠিক আছে? শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের উপরের স্তর হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। নেক্সট নাম্বার সি, প্রোফেসিমা ও নিফেসিমা এর মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হল লেহমান রেপিত্তি কলোরাডো বিযুক্তি রেখা। তো প্রোফেসিমা আর নিফেসিমা এই দুটির মাঝখানে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। অপশন 2 এরটা এখানে সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে? প্রোফেসিমা আর নিফেসিমা এদের মাঝখানে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা, ঠিক আছে? পরের প্রশ্ন 2 নম্বর দাগে একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া, ঠিক আছে? 1 × 2 = 2। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে এবং দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে পাকিস্তানের শুষ্ক অঞ্চলের কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার পদ্ধতির নাম কি? তো এখানে উত্তর কি হবে? ক্যারেজ, ঠিক আছে? ক্যারেজ প্রথা, ক্যারেজ বা ক্যারেজ প্রথা লিখবে, ঠিক আছে? তো ক্যারেজ প্রথার মাধ্যমে পাকিস্তানের শুষ্ক অঞ্চলের কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। এরপর এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে দারুচিনির দেশ কোন দেশকে বলা হয়? তো দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কাকে, ঠিক আছে? তো যে কোনো একটি তোমাদের লিখতে হবে উত্তর। এরপর দেখো নাম্বার বিতে দেওয়া আছে সিয়াল ও সীমা স্তরের মধ্যে রয়েছে ড্যাশ বিযুক্তি রেখা। তো সিয়াল আর সীমা এই দুটি স্তরের মাঝখানে রয়েছে কলোরাডো বিযুক্তি রেখা, ঠিক আছে? কলোরাডো বিযুক্তি রেখা রয়েছে সিয়াল আর সীমা এই দুটি স্তরের মাঝখানে। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে অনধিক 50টি শব্দে উত্তর দেওয়া, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে? 2 নম্বর। তো তোমাদের দুটি করে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার? প্রত্যেকের উদাহরণ দাও, ঠিক আছে? তো সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার? না, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, যেমন হচ্ছে ইতালির ভেসুভিয়াস ও স্ট্রম্বেলি। 2 নম্বর হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, যেমন ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে মৃত্যু আগ্নেয়গিরি, যেমন হচ্ছে মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো ইত্যাদি, ঠিক আছে? তো সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি হচ্ছে 3 প্রকার: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর হচ্ছে মৃত্যু আগ্নেয়গিরি। এই 3 প্রকার আগ্নেয়গিরি, ঠিক আছে? এরপর নাম্বার বিতে কি দেওয়া আছে, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? উত্তর লিখবো আমরা অপসারী পাতসীমানার আরেক নাম গঠনকারী পাতসীমানা। অপসারী পাতসীমানায় নতুন ভূত্বক এবং সমুদ্রের ভিতর সামুদ্রিক শৈলশিলা গঠিত হয়। এই গঠনমূলক প্রভাবের জন্যই অপসারী পাতসীমানার আরেক নাম গঠনকারী পাতসীমানা, ঠিক আছে? তো অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয় সেটা আমরা লিখলাম, ঠিক আছে? অথবা যদি বলে গঠনকারী পাতসীমানা কাকে বলা হয়, লিখবে কি অপসারী পাতসীমানাকে, ঠিক আছে? বা অপসারী পাতসীমানার আরেক নাম কি না গঠনকারী পাতসীমানা। পরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে এখান থেকেও। 3 নম্বর মান হচ্ছে প্রশ্নের এখানে দেওয়া আছে 3 নম্বর, ঠিক আছে? তো দুটি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে ক্রোফেসিমা ও নিফেসিমা কি? তো ক্রোফেসিমা কি না, গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, যার সংকেত হচ্ছে কি সিআর, লোহা যার চিহ্ন হচ্ছে Fe,
সিলিকন Si এবং ম্যাগনেসিয়াম Mg, ঠিক আছে, এর আধিক্য থাকায় এই স্তরের নাম হচ্ছে ক্রোফেসিমা, ঠিক আছে, অর্থাৎ ক্রোমিয়ার ক্রো, ঠিক আছে, লোহা অর্থাৎ ফেরাস তার Fe, ঠিক আছে, আর সিলিকনের Si এবং ম্যাগনেসিয়ামের Ma, ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে কি ক্রোফেসিমা, ঠিক আছে, অর্থাৎ গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত যে অংশ সেখানে এই যে লোহা, নিকেল, লোহা, তারপরে হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এগুলোর আধিক্য বেশি, মানে এগুলো বেশি থাকে, এর জন্য এই অংশটির নাম হচ্ছে ক্রোফেসিমা। এরপর নিফেসিমা কি না, ক্রোফেসিমার নিচে গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি গভীরতা পর্যন্ত অংশে সেখানে নিকেল যার চিহ্ন হচ্ছে Ni, লোহা যার চিহ্ন Fe, সিলিকন যার চিহ্ন Si এবং ম্যাগনেসিয়াম যার চিহ্ন হচ্ছে Mg, এর আধিক্য থাকায় এই স্তরের নাম হচ্ছে নিফেসিমা, ঠিক আছে। নিকেলের Ni, তারপরে হচ্ছে লোহার Fe অর্থাৎ ফেরাস এবং সিলিকনের Si আর হচ্ছে ম্যাগনেসিয়ামের Ma, এগুলো নিয়ে হচ্ছে কি নিফেসিমা। তো এই হচ্ছে ক্রোফেসিমা আর হচ্ছে নিফেসিমা, ঠিক আছে। নাম্বার বিতে দেখো কি দেওয়া আছে, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? উত্তর আমরা কি লিখব না, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হওয়ার কারণ পৃথিবী যখন উত্তপ্ত তরল অবস্থায় ছিল সেই সময় অপেক্ষাকৃত ভারী পদার্থগুলি নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে, ঠিক আছে, তুলনায় হালকা পদার্থগুলি ওপরের দিকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে, ঠিক আছে, এজন্য কেন্দ্রের কাছাকাছি থাকা পদার্থগুলি বেশি ঘনত্বের হয়, ঠিক আছে। অর্থাৎ পৃথিবী যখন খুব গরম ছিল, ঠিক আছে, উত্তপ্ত তরল অবস্থা ছিল, সেই সময় কি হয়েছিল, বেশি ভারী যে পদার্থ সেগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গিয়েছিল, আর যেগুলো হালকা পদার্থ সেগুলো বাইরের দিকে উঠে এসেছিল, ঠিক আছে, যার ফলে পৃথিবীর কেন্দ্রের ঘনত্ব বেশি। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর দেখে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর এখানে, ঠিক আছে, দুটি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে এখান থেকেও। নাম্বার এতে দেওয়া আছে, কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? উত্তর কি লিখব না, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য না পাওয়ার কারণ পৃথিবীর অভ্যন্তর ভাগের তাপমাত্রা এত বেশি থাকে যে সেখানে পৌঁছে অভ্যন্তর সম্পর্কে জানা সম্ভব নয়। সাম্প্রতিক উন্নত প্রযুক্তি ও কারিগরি পদ্ধতি ব্যবহার করে এবং ভূকম্পন তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে পৃথিবীর ভিতরের মাত্র কয়েক কিমি পর্যন্ত তথ্য জানা সম্ভব হয়েছে। তবে বর্তমানে বিজ্ঞানীরা আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার চেষ্টা করছেন, ঠিক আছে। পৃথিবীর ভিতর সম্পর্কে আমরা তেমনভাবে কোনো তথ্য জানতে পারি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগের তাপমাত্রা এত বেশি যে সেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার মধ্যে কী আছে সেগুলো জানা সম্ভব হয় না, ঠিক আছে। তো দেখো এরপরের প্রশ্ন কী দেওয়া আছে নাম্বার বিতে, এখানে বলা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, এগুলি কিভাবে প্রবাহিত হয়, ঠিক আছে। তো আমরা ওখানে উত্তর লিখব, ভূ অভ্যন্তরে কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের দুটি তরঙ্গ, একটি হচ্ছে ই তরঙ্গ এবং অপরটি হচ্ছে এস তরঙ্গ। তো ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই তরঙ্গের গতি কখনো ধীর কখনো বা দ্রুত হয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের যে কোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে ভ্রমণে সক্ষম তরল বা অর্ধতরল কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে না, ঠিক আছে। অর্থাৎ যে পি তরঙ্গ সেটা কিন্তু সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কঠিন তরল, ঠিক আছে, কিন্তু যেটা এস তরঙ্গ সেটা শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, ঠিক আছে, তরল বা অর্ধতরল এর মধ্য দিয়ে কিন্তু যেতে পারে না, ঠিক আছে। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে। এর দ্বারা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তরের সন্ধান পেয়েছেন, ঠিক আছে। তো এটা আমরা লিখলাম ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, এগুলি কিভাবে প্রবাহিত হয়, ওকে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্র, ওকে। তো এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রতিটি প্রশ্ন এবং উত্তর কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলোও কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। চাইলে ভিডিওটি দেখার পর তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো সেখান থেকে পড়ে নিতে পারবে, অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তার সঙ্গে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন এই সব কিছু তোমরা অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।